নেশা মুক্তি কেন্দ্র। ভর্তি ছাড়াই সুস্থ হব। জানিয়ে বা না জানিয়ে আসুন, সমাজ বাঁচান, সংসার বাঁচান। মদ, গাঁজা, ড্রাগস ছাড়ান। এই লেখাটির সাথে কিন্তু আমরা কম-বেশি সবাই ভীষণভাবে পরিচিত। লেখাটি কিন্তু আমরা আমাদের বাজারে, রাস্তাঘাটে, দেওয়ালে, কোনায়, গলিতে কিন্তু আমরা লিফলেটগুলো কিন্তু ওটা আটকে থাকতে দেখি আমরা। কিন্তু একটা সত্যি কথা বলুন তো, নেশার ক্ষেত্রে মদ, গাঁজা, ড্রাগস এছাড়া আর কোনো নেশা বাদ পড়ে যাচ্ছে না তো? যেই নেশাটা এতটাই আমাদের জীবনে কমন হয়ে গেছে যে সেটা নেশা, সেটা আমরা বুঝতেই পারছি না। সেটা নেশা করছি না চপমুড়ি খাচ্ছি, তার মধ্যে কিন্তু আমরা তফাতই করতে পারছি না। আমি জানি আপনারা উত্তরটা জানেন। যদি আপনারা উত্তরটা জানেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের উত্তর তামাক সেবন হয়, তাহলে কিন্তু আপনারা একদম ঠিক ধরেছেন। আমি বলছি টোব্যাকো অ্যাডিকশনের কথা। কিন্তু বিষয়টা হলো, একটা নিরীহ গাছ, তাকে নিয়ে এত কথা বলার প্রয়োজনটাই বা কি আছে? বলার প্রয়োজন চলে এসেছে। কারণ টোব্যাকো অ্যাডিকশন ইজ রাইট নাও দ্য লিডিং কজ অফ ডেথ ইন দ্য ওয়ার্ল্ড। ২০১৬-১৭ রিপোর্ট অনুযায়ী 46.5% স্কুলের স্টুডেন্টদের মধ্যে কিন্তু সিগারেট স্মোকিংয়ের প্রবণতা বেড়েছে। তার মধ্যে 7.9% কিন্তু স্মোকিং স্কুলেই হচ্ছে, আর 29.2% হচ্ছে বন্ধুর বাড়ি থেকেই। ছেলেদের মধ্যে 49.2% সিগারেট কিনে কেনা হচ্ছে স্টোর থেকে, আর সেখানে মেয়েরা সিগারেট স্টোর থেকে কিনছে 49.8%, 0.6% বেশি। তাই বলে কিন্তু আমি আধুনিকতার বিরোধী নই। আমি বিরোধী একমাত্র সিগারেট এবং টোব্যাকো রিলেটেড যে হেলথ ইস্যুগুলো হচ্ছে তার। এই যে এতগুলো ডেটা আপনাদের দিলাম, এতগুলো ডেটা দেওয়ার পরে এরপরে যে আমি কথাগুলো বলতে যাব তার মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট হলো, আমাকে যদি টোব্যাকো অ্যাডিকশন নিয়ে কথা বলতে হয়, তাহলে জানতে হবে হোয়াট ইজ টোব্যাকো, তামাকটা কি? তামাকটা কিন্তু একটা গাছ, যার বৈজ্ঞানিক সম্মত নাম নিকোটিনা টোব্যাকা, যার বেসিক্যালি পাতা, পাতাটা শুকিয়েই কিন্তু আমাদের সমস্ত রকমের নেশা জাতীয় দ্রব্য সেটা তৈরি হচ্ছে, যেটা আমরা ইনজেস্ট করছি। এই তামাকের মূল নেশাদায়ক পদার্থ হলো নিকোটিন। নিকোটিন একটি বর্ণহীন তরল ক্ষারক, যেটা যদি কেউ গ্রহণ করে তার কিন্তু প্রচুর জলের তৃষ্ণাটা বেড়ে যাবে। আর এটার ক্ষমতা আছে যে কোনো পাতলা স্লোস্মিক ঝিল্লির মধ্য দিয়ে কিন্তু পাস করতে পারে। আর এটা আমাদের কোথায় হিট করে বেসিক্যালি? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে। আমাদের পুরাণে যেমন মহিষাসুর ছিলেন, যার বিভিন্ন ধরনের রূপ নেওয়ার ক্ষমতা ছিল, ঠিক তেমনি তামাক নামক অসুরটিরও কিন্তু বিভিন্ন রূপেই আমরা গ্রহণ করি। তবে বেসিক্যালি এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ধোঁয়াযুক্ত বা স্মোকেবল, একটা ধোঁয়াবিহীন বা চিউয়েবল। এবার ধোঁয়াযুক্তের মধ্যে কি, কি আসছে? সিগারেট, বিড়ি, তারপর হুক্কা, ই-সিগারেট এগুলো। আর ধোঁয়াবিহীনের মধ্যে কি, কি আসছে? পান, খৈনি, জর্দা আর সবার মোস্ট ফেভারিট গুটখা। এবার আপনাদেরকে বলে রাখি যে ইলেকট্রনিক যে একটা সিগারেট বেরিয়েছে না, যেটাকে আমরা ভ্যাপ বলে থাকি, তার মধ্যেও কিন্তু নিকোটিনটাই তরলীভূত করে তার মধ্যে দেওয়া হয়, যাতে সেখান থেকে সেই আমাদের স্বর্গীয় অনুভূতিটা আসে। এবার আমরা জানি যে সিগারেটের ধোঁয়ায় ঠিক কি, কি বিষাক্ত পদার্থ থাকে যা আমাদের শরীরে এত ক্ষতি করতে পারে। এটা কিন্তু ব্রডলি ৩ টি ভাগে পর্যন্ত ভাগ করা যায়। যেমন ১ম ভাগে আসছে বিষাক্ত গ্যাস, তার মধ্যে পড়ছে কার্বন মনোক্সাইড, বিউটেন, টলুরিন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সায়ানাইড। ২য় ভাগে পড়ছে বিষাক্ত ধাতু, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, সীসা, আর্সেনিক। আর ৩ নম্বরে আসছে ক্যান্সার কারক রাসায়নিক, যেমন পোলিয়াম ২১০, বেনজিন, ভিনাইল ক্লোরাইড, ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড কিন্তু মৃত জীব সংরক্ষণেও ব্যবহৃত হয়। এরপরে আমরা জানবো যে ধূমপানের প্রকারভেদটা কি। ধূমপান বেসিক্যালি ৩ ভাগে করা যায়। ১ম ভাগটা হলো প্রত্যক্ষ ধূমপান, বা যেটাকে বলা হয় ডিরেক্ট স্মোকিং। কেউ সিগারেট স্মোক করছে, ওটা কিন্তু প্রত্যক্ষ ধূমপানের মধ্যে পড়ে গেল। ২ নম্বরে থাকবে পরোক্ষ ধূমপান বা সেকেন্ড হ্যান্ড স্মোকিং।
আপনি ধূমপান করেন না, কিন্তু আপনার পাশে একজন করছে। ইউ আর বাউন্ড টু টেক দ্য স্মোক। তখন কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড স্মোকিং করে নিচ্ছেন। আর ৩ নাম্বার হলো থার্ড হ্যান্ড স্মোকিং। এটা একটা এক্সাম্পল নিয়ে বলি। যেমন ধরুন, আপনার বাড়িতে একটি ছোট বাচ্চা আছে যে জাস্ট হয়তো ক্রল করতে শিখেছে। আপনি বাবা হয়ে স্মোক করছেন। স্মোক করার পরে সিগারেট বাট নিচে পড়ে গেছে। এবার বাচ্চাটি ক্রল করতে করতে সে বাটটা মুখে নিল কিংবা ছাইটা মুখে নিল। তখন কিন্তু বাচ্চাটা চাক চাই না চাক, ও কিন্তু থার্ড হ্যান্ড স্মোকিং এ চলে যাচ্ছে। ইভেন আপনি যেই হাতে বা আঙুলে স্মোক করছেন, সেই আঙুলটা যদি আপনি না ধুয়ে থাকেন, আপনার বেবি যদি সেই আঙুলটা মুখে দেয়, সে কিন্তু থার্ড হ্যান্ড স্মোকিং এর আন্ডারেই চলে যাচ্ছে। ও চাক চাই না চাক, নিকোটিনের যে কুপ্রভাব সেটা কিন্তু ওর মধ্যে হবেই হবে। এরপরে আমরা জানব যে স্মোকিং এর জন্য বা তামাকের জন্য আমাদের শরীরে ঠিক কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। আর আপনারা কিন্তু সারপ্রাইজড হবেন না, কারণ তামাক তামাকের গোটা প্রসেসটার জন্য কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা বডি পার্টই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন শুরু করি মুখ, যেখান থেকে ডিরেক্ট তামাকটা নেওয়া হচ্ছে। মুখের ভেতরে মাড়িতে জিভে আলসার বা ঘা এবং পরবর্তীতে ক্যান্সার। ইনিশিয়ালি যেখানে থাকবে স্বাদ ও গন্ধ কিন্তু নেবার ক্ষমতা সেই ব্যক্তির কমে যাবে। এরপর চলে আসছে ষড়যন্ত্রে। ষড়যন্ত্রে আলসার, তারপরে ক্যান্সার। এরপর আসছি শ্বাসনালীতে। সেখানে কিন্তু প্রদাহ হবে, নিঃশ্বাসে দুর্গন্ধ হবে। শ্বাসনালীর পাশে কি আছে আমাদের? ফুসফুস। সেখানে প্রদাহ, যেমন ব্রঙ্কাইটিস, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, হাঁপানি, অন্যান্য শ্বাসকষ্টের প্রভাব, ফুসফুসে ক্যান্সার এবং যক্ষা রোগের সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। এরপরে চলে আসছি আমাদের হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে কি হচ্ছে? রক্ত বহন সম্পর্কিত কিন্তু রোগগুলো বেড়ে যাচ্ছে। হার্ট রেট আর বিপি বেড়ে যাচ্ছে। হার্ট যখন ধরেছি তাহলে ব্রেনটা বাদ দিই কেন? ব্রেনে কিন্তু হচ্ছে স্ট্রোক। এরপরে চলে যাচ্ছি খাদ্যনালীতে। খাদ্যনালীতে আলসার, তারপর ক্যান্সার। তার নিচে আছে পাকস্থলী। পাকস্থলীতে আলসার, তারপর ক্যান্সার। অগ্নাশয় কিন্তু বাদ যাবে না। আমাদের হাতের ও পায়ের আঙুলগুলো, সেখানে হবে পচনশীল ক্ষত বা যেটাকে আমরা গ্যাংগ্রিন বলি, সেটা কিন্তু সহজে সারানো যায় না। পুরুষদের মধ্যে হচ্ছে পুরুষত্বহীনতা, মহিলাদের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা হ্রাস, স্বতঃস্ফূর্ত গর্ভপাত, কম ওজনের বাচ্চা জন্ম, মৃত শিশুর জন্ম, অকালে প্রসব হওয়া, গর্ভাশয়ে ক্যান্সার। আর একটি তামাকের প্রতি আসক্তি কিন্তু আমাদের এতগুলো রোগ বয়ে নিয়ে আসতে পারে। একটা কথা পরিষ্কারভাবে কিন্তু আমাদেরকে এখনই এই মুহূর্তেই বুঝে নিতে হবে, যারা সিগারেট স্মোকিং করে অথবা তামাক চেবোয়, তারা কিন্তু মোটেই অন্যের পরোয়া করে না, পরিবেশেরও করে না। সিগারেট স্মোকিং এর জন্য কিন্তু পরিবেশেরও একটা ক্ষতির দিক হয়। সমুদ্র দূষণের একটা বড় কারণ হলো তামাকজাত দ্রব্য। তামাক উৎপাদনের ফলে প্রায় ৮ কোটি টন কার্বন ডাই অক্সাইড বাতাসে মেশে, যা ৩ লক্ষ রকেট লঞ্চের সমান। ৫ টন কার্বন ডাই অক্সাইড যারা একটা ব্যক্তি সারা জীবনে স্মোক করে, সে তো নিজেই বাতাসে মিশিয়ে দিচ্ছে। প্রতি বছর প্রায় ৪ থেকে ৫ লক্ষ কোটি সিগারেটের যে বাটগুলো, তা কিন্তু পরিবেশ দূষিত করেই যাচ্ছে। ২ লক্ষ হেক্টর জমি বিনিষ্ট হচ্ছে এই তামাক চাষের জন্য। একটা সিগারেট উৎপাদনে প্রায় ৩.৭ লিটার জল ব্যবহার হচ্ছে। আর যারা গুটখা খায়, তারা তো চারিপাশে তো থুতু ফেলে চারিদিকে একদম রঙিন লাল করে দিচ্ছে। এবার বলি, তামাককে যে আমি এতক্ষণ ধরে এত গালমন্দ করছি, তামাকের এত ক্ষমতা যে একটা মানুষকে নেশাগ্রস্ত করে দিচ্ছে? হ্যাঁ, তামাকের ক্ষমতাটা আছে। তামাকের মধ্যে যে নিকোটিনটা থাকে, সেটা আমাদের ডোপামিন বলে একটা হ্যাপি হরমোন রিলিজ করে, যেটা বারবার পাওয়ার জন্য কিন্তু একটা লোক যেকোনো রকমের অবস্থাতেই আবার ঘুরে ফিরে সেই সিগারেট বা তামাকের থেকে ছুটে যায়। এবার আমাকে জানতে হবে যে কেউ সবার আগে তামাক নেওয়া শুরু করে কেন? কিছু তো একটা কারণ থাকবে। ১ম তো একটা জিরো থেকে স্টার্ট হবে। কেউ তো ছোটবেলা থেকে তো আমরা স্মোক করছি না।
কোথাও তো একটা স্টার্ট হয়েছে। এবার আমাকে জানতে হবে সে স্টার্টিং পয়েন্টটা কোনটা। সবার ১ম এ চলে আসছে কৌতূহলবশত। স্কুলে হঠাৎ করে আপনি দেখছেন, অনেকদিন থেকেই দেখছেন যে আপনার বাড়িতে স্মোক করছে। আপনার মনে হয়, "ভাই একটা দেখি না, একটা খেয়ে দেখি না কি হয়। চল না খাই।" এটা ছিল ১ম ধাপ, কৌতূহলবশত। এরপরে যাবে পিয়ার প্রেশার, মানে বন্ধু-বান্ধব। "এহ! কি ছেলে তুই? এটা সিগারেট খেতে পাচ্ছিস না? এক টান দে ভাই, এক টান দে।" ১ম টানে কিন্তু আপনার ফুসফুস উত্তর দিয়ে দিয়েছে, "বাবা এই জায়গাটা তোমার সিগারেটের জন্য নয়, ধোঁয়ার জন্য নয়, এটা বাতাস নেবার জন্য।" তখন আমার বন্ধুমহল চলে আসছে। ভাই ১ম টানে হয় রে, 2nd টানে। এটা ছিল পিয়ার প্রেশার। ৩ নম্বর যখন হবে, তখন হবে মানসিক অবসাদ। আমি ভীষণ অবসাদে আছি। প্রচুর কষ্ট আমার জীবনে। আমার জীবনে কিছু করার নেই। কি করব? চলো সিগারেট খাই। তারপরে আসছে প্রচুর পরীক্ষার প্রেশার। এত প্রেশার আমি সামলাতে পারছি না। কি করব, কি করব? চল সিগারেট খাই। তারপর আমি আসছি প্রেমে বড় ব্যথা, মনে বড় কষ্ট। কি করব? চল সিগারেট খাই। এই করতে, করতেই কিন্তু আমরা সিগারেটের সেই যে চক্রব্যূহটা বা তামাকের যে চক্রব্যূহটা সেটার মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছি। এতক্ষণ থেকে আমি বলে গেলাম যে কিভাবে হচ্ছে, কি ক্ষতি হচ্ছে, কেন হচ্ছে। কিন্তু একটা বাস্তব কিন্তু আমাদের মনে রাখতে হবে, কেউ যদি একটা আসক্তিতে একবার পড়ে, সেটা কিন্তু খুব সহজে সেখান থেকে বেরোতে পারে না। তাদের কিন্তু অনেকটা হেল্প দরকার হয়। সবার আগেই আমাকে কি করতে হবে? আমাকে একটা তামাক মুক্ত বাড়ি তৈরি করতে হবে, যেখানে তামাকের ব্যবহার হবে না। যারা তামাকে আসক্ত, তাদেরকে বোঝাতে হবে যে এটা একটা আসক্তি, এখান থেকে বেরোতে হবে। এই পুরো ভিডিওটাই কিন্তু আমার করা হচ্ছে সেই উদ্দেশ্য নিয়ে। আর যারা অলরেডি আসক্ত হয়েছে, বুঝেছেন আপনারা যে আপনি বুঝে গেছেন যে আমি আসক্ত, আমি বেরোতে চাই, they always need help। সেখানে আমি কি, কি করতে পারি? একটা দিন আমাকে একটা মুহূর্ত আমাকে ঠিক করতে হবে সবার আগে, যেদিন আমি ডিসাইড করব যে আজকের পর থেকে কিন্তু আমি আর কোনোভাবেই তামাকটা নেব না। আমার কাছে, আমার আশেপাশে যেকোনো জায়গায় যত তামাক আছে সেগুলো কিন্তু আমাকে সরিয়ে দিতে হবে তারপরেই। আমার বাড়ির লোকেদের বলতে হবে, "আজ এই মুহূর্ত থেকে আমি তামাকটা ছেড়ে দিচ্ছি। আমি যদি ফেরত যেতে চাই আমাকে কিন্তু তোমরা আটকাবে।" আমাকে বন্ধু-বান্ধবকে ইনফর্ম করে রাখতে হবে যে, "আমি তামাকটা ছাড়ছি। প্লিজ আমার সামনে কেউ তামাক চিবাস না বা সিগারেটটা খাস না।" এটা কিন্তু পজিটিভ রিইনফোর্সমেন্ট। যদি আপনার মনে হয় এতেও কাজ হচ্ছে না, তখন কিন্তু অফিসিয়াল হেল্প আপনার দরকার। আমি পশ্চিম মেদিনীপুরে এখন কর্মরত আছি। পশ্চিম মেদিনীপুরে মেডিকেল কলেজে এবং খড়গপুরে কিন্তু তামাক নেশা মুক্তি কেন্দ্রটি আছে। আপনারা চাইলে সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর এরপরে কি আসছে? এই যে পুরো প্রসেসটা হলো, এছাড়া বিহেভিয়ারাল থেরাপি আছে, পজিটিভ রিইনফোর্সমেন্ট আছে, কখনো, কখনো নিকোটিক্স দিয়েও কিন্তু আমাদের তামাক থেকে মুক্ত করার চেষ্টা হয়ে থাকে। এই যে পুরো প্রসেসটা আমি বললাম কিভাবে করা যায়, কি হয়, কি ক্ষতি হয়, আমি যদি ছাড়তে চাই তাহলে কি করব? আমরা কিন্তু এই পুরো সেকশনে আমরা বুঝতে পেরে গেছি যে সমাজে কিন্তু একটা বড় অংশ কিন্তু তামাকের দ্বারা আসক্ত। আমাদের মনে কিন্তু ১ম এই মনে হয় যদি তামাক এতই খারাপ হয় তাহলে বিক্রি বন্ধ হচ্ছে না কেন? কেন সরকার কিছু করছে না? কোনো আইন নেই কেন? তাহলে আপনাদের বলে দিই, সরকারের কিন্তু আইন আছে। সরকারের আইন পাস হয়েছে ২০০৩ সালে। তামাক নিয়ন্ত্রণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আইনের মধ্যে প্রথমেই আসছে সিগারেট এবং অন্য তামাকজাত দ্রব্য সমূহ আইন 2003। এটাকে কোটপা অ্যাক্ট বলা হয় 2003। এর মধ্যে কি আসছে? বিজ্ঞাপন নিষিদ্ধকরণ, ব্যবসা বাণিজ্য, উৎপাদন, সরবরাহ এবং বিতরণে নিয়ন্ত্রণ। এর মধ্যে কয়েকটি ধারা আছে। ধারা নম্বর ৪, সেটা বলছে সকল জনসমাগম স্থানে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। স্কুল, কলেজ, অডিটোরিয়াম, রেল স্টেশন, হোটেল, অফিস, ট্রেন, এখানে কিন্তু কোনোভাবেই আপনি ধূমপান করতে পারবেন না। হাসপাতাল, বিমানবন্দর, আদালত চত্বর, শপিং মল, বাজার, বাসস্ট্যান্ড, এটাও কিন্তু এই জায়গাগুলোর মধ্যেই আসছে। ধারা ৫ কি বলছে? ধারা ৫ বলছে সব রকম তামাক জাতীয় দ্রব্যের প্রত্যক্ষ এবং পরোক্ষ বিজ্ঞাপন নিষিদ্ধ। ধারা ৬ এর ক বা 6A বলছে নাবালকদের কাছে এবং নাবালক দ্বারা
তামাক জাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ এই লেখাটি দোকানের সামনে লাগিয়ে রাখা আবশ্যক। ধারা ৬ খ বা 6B বলছে কোনো প্রতিষ্ঠানে ১০০ গজের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি নিষিদ্ধ। বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ম্যাক্সওয়েল মরিসের মতে আমরা যে কোনো হ্যাবিটই কিন্তু ২১ দিনের মধ্যে চেঞ্জ করতে পারি। সিগারেটের ক্ষেত্রে সময়টা একটু বেশি হতেই পারে, তবে আমরা কিন্তু তার প্রথম ধাপটা কিন্তু নিতেই পারি। আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় এবং এই ভিডিওটা দেখার পরে যদি একজনও সিগারেটের চক্রবল থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আমার সার্থক বলে মনে হবে। এই বলে আমি সিনিয়র পিএইচের পিয়ালি দাস, মেদিনীপুরের আপনাদের সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।